নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম পাতালে বছর পাঁচেক। তখনই বারণ করেছিলাম গোড়াকে সঙ্গে নিতে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোনো বড় কাজে যাওয়া আমি পছন্দ করিনি। আর ওই অপয়া বইখানা, প্রেমের মিত্রের পাতালে 5 বছর, যখনই ওটা ওর বগলে আমি দেখেছি তখনই জানি যে বেশ গোলমালের মধ্যেই আজ পড়তে হবে। বেরিয়েছি সমুদ্র যাত্রায়, পাতাল যাত্রায় তো আর নয়। সুতরাং কি দরকার ছিল ওসব বই সঙ্গে নেওয়ার? আর যদি নীতিই হয় তবে আমার ওই বাড়ির থেকে পালিয়ে এই বইটা কি দোষ করলো? যত সব বিদঘুটে কাণ্ড ওই ছেলেটার। মনে মনে আমি খুব চটেই গেলাম। শেষে কিন্তু ভরকাতে হলো। জাহাজে উঠেই যখন বইয়ের কারণ ও ব্যক্ত করলে, আমাকে রেলিংয়ের একপাশে ডেকে এনে চোখ এই বড় বড় করেই চাপা গলায় বললে, মেজমাকে বলবেন না কিন্তু, খুব ভালো হয় যদি জাহাজটা একবার ডুবে যায়। আমি বললাম, তাতে কি ভালোটা হয়? কেন, সটান পাতালে চলে যাওয়া যায় এবং সেখানে, এই বলেই গোড়া উৎসাহের সঙ্গে ওই বইখানার পাতা উল্টাতে শুরু করে গোড়ার থেকেই। আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম যে নিতান্তই অকস্মাৎ প্রচণ্ড সাইক্লোন কিংবা বরফের পাহাড়ে ধাক্কা যদি না লাগে তাহলে সেরকম সুযোগ পাওয়াই যাবে কিনা সন্দেহ। আর সেই দুরাশা পোষণ করেই যদি বই এনে থাকে তবে সে খুব ভুলই করেছে। কারণ আজকালকার নিরাপদ সমুদ্র যাত্রায় পাতালে ভ্রমণ কাহিনীকে কাজে লাগানো খুব কঠিন। আমার কথায় সে খুব দমে গেল। গুম হয়ে থেকে অবশেষে বললে, তাহলে কোনো আশাই নেই একেবারে? দেখছি না তো। নিষ্ক্রিয় কণ্ঠে আমি জবাব দিই, তাছাড়া তুমি ব্যতীত জাহাজের এতগুলি প্রাণীর মধ্যে কারো ভুলে পাতালে যাবার শখ আছে বলে আমার তো মনে হয় না। বলেন কি? ওরা যেন আকাশ থেকে পড়লো। তা কখনো হয়? আপনিও কি যেতে চান না পাতালে? আমি প্রবল বেগে ঘাড় নাড়লাম। পাতাল দূরে থাক, হাসপাতালেও নয়। মুখ ফাঁক করলাম আমার। কেউ কি মরতে যায় ওসব জায়গায়? আপনি মিথ্যে বলছেন। গোরা অবিশ্বাসের হাসি আসলো। পাতালে যাওয়ার ইচ্ছা আবার হয় না মানুষের? না, আমার হয় না। আমাকে জানো না তুমি? আমি জানালাম, আমার পাতালে যাওয়ার ইচ্ছা হয় না, মোটরে চা পড়বার ইচ্ছে হয় না, রেলে কাটা যাওয়ারও ইচ্ছে হয় না। আমি জানো কিরকম। আমি সঙ্গে থাকবো, ভয় কি আপনার? ও আমাকে উৎসাহ দেয়। তাহলে মেজমাকে একটু দেখে আসি, আপনি তো তখন বইখানা পড়ুন। বইটা হাতে নিয়ে ভাবলাম, এটাকে এখনই আমাদের আগেই এ পাতালে পাঠিয়ে দিলে কেমন হয়? সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গা ফুঁকতে তো আর যাচ্ছি নেই। তা আকাশ পাতালে বৃত্তান্ত জেনে আমার কি কাজে লাগবে? তারপর কিছুক্ষণ ইতস্তত করে বইটা পড়তে শুরু করি। হ্যাঁ, শেষের দিক থেকে। গোড়ার দিক থেকে পড়বো না বলেই শেষের দিকটা আগে ধরি। শেষ পৃষ্ঠার থেকে আরম্ভ করে 134 পাতা পর্যন্ত এগিয়েছি কিংবা পিছিয়েছি। এমন সময়ে কান ফাটানো এক আওয়াজ এলো, আর সেই মুহূর্তেই আমার হাত থেকে খসে পড়লো বইটা এবং আমিও খসে পড়লাম চেয়ার থেকে। অত বড় জাহাজটা থরথর করে কাঁপতে লাগলো মুহুর্মুহু। উঠবো কিংবা অমনি করেই পড়ে থাকবো, অর্থাৎ উঠবার আদৌ আবশ্যক হবে কিনা এসব চিন্তা করছি। এমন সময় গোড়ার মেজমামা হন্তদন্ত হয়ে ছুটে আসেন।
এই যে, বেঁচে আছো? ও, বেঁচে আছো তাহলে? হার্ট ফেল করো না এখনো? হুম, সংক্ষেপেই সারি। আমার তো পিলে ফাটার উপক্রম, জানান গোড়ার মামা। ব্যাপার কি? কি হয়েছে? ইঞ্জিন বাস্ট করলো নাকি? হুম, আর একখানা জাহাজ। জাহাজে ঠোকাঠুকি? কি সর্বনাশ! মনে হচ্ছে কোনো চারা জাহাজ হবে। চোরাই মালের জাহাজ টাহাজ হবে বোধহয়। ও ধাক্কা মেরেই ছুটেছে। ওই দেখো না। ওই অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালাম। আর একখানা জাহাজের মতোই দেখতে সুদূর দিকচক্রবালের দিকে নক্ষত্র বেগে পালাচ্ছে। আমাদের সীমান্ত ততক্ষণে কাঁপুনি থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন স্তম্ভিত হয়ে। দুধারেই এন্তার ফাঁকা, 200 জাহাজ যাবার মতন চওড়া পথ। তবু যে এরা কি করে মুখোমুখি আসে, মারামারি করে, আমি তা ভেবেই পাই না। আমি বিরক্তি প্রকাশ করি। মেজমা প্রশ্ন করলেন, আচ্ছা, উপকূল থেকে আমরা এখন কত দূরে? আমি বলি, 150 কি 200 মাইল তো হবে বোধ হয়। 6-7 ঘন্টা চলছে তো আমাদের জাহাজখানা। বলতে না বলতেই ঢং ঢং করে অ্যালার্ম বেল বাজতে শুরু করলো এবং শ্রীমৎ গৌরাঙ্গদেব লাফাতে লাফাতে আবির্ভূত হলেন। মেজমামা, দেখবে এসো, দেখবে এসো, কি মজা! আপনি আসুন শিবরামবাবু, আপনি আসুন। জাহাজের খোলে হু হু করে জল ঢুকছে। কি চমৎকার, কি চমৎকার! তার হাততালি আর থামে না। অগুস্থলে উপস্থিত হয়ে দেখি ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে, আর খালাসিরা পাম্পের সাহায্যে জল নিকাশ করছে। চারিদিকেই দারুণ ত্রাস আর ত্রস্ততা। যাত্রীরা সব ভীত বিবর্ণ মুখে খালাসিদের কাজ দেখছে। সমস্ত জনপ্রাণীর মধ্যে আমাদের গোড়াই কেবল আনন্দে আত্মহারা। পাতালে যাওয়ার পথ ওর পরিষ্কার হচ্ছে কিনা কাজের খুব ফুর্তি। কেন অনর্থক পাম্প করে মরছে আমাকেই প্রশ্ন করে গোড়া। জাহাজটা ডুবে গেলেই তো ভালো হয়। যাতে ভালোটা সহজে না হয় তারই চেষ্টা করছে, বুঝতে পারছো না? আমার কণ্ঠস্বরে উষ্মা প্রকাশ পায়। কলিযুগে কেউ কি আর কারো ভালো চায়? যা বলেছেন, ভারী অন্যায় কিন্তু। এক মুহূর্তের জন্য সে থামে। আচ্ছা, ডাঙা এখান থেকে কতদূর? তা 2-3 মাইল তো হবে বোধ হয়, আমি ভেবে বলি। মোটে? তাহলে তো সাঁতরেই চলে যেতে পারবো। সে যেন একটু হতাশ হয়। আচ্ছা, কোন দিকে বলুন তো ডাঙাটা? সোজা নিচের দিকে। ও, তাই বলুন। ওর মুখে আবার হাসি ফোটে। আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন। না না, ভয় কিসে? আমি জোর করে হাসি। পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর সেখানে থাকতে হবে, তার আগে চলছে না, কি বলুন? তাই তো। আমার মতের অপেক্ষা করে গোড়া। সমুদ্রটা তলিয়ে দেখতে সে একবার অস্থির। পাতাল যেরকম জায়গা, সেখানে পুরো 5 মিনিটও থাকা যাবে কিনা এরকম একটা সংশয় আমার বহুদিন থেকে ছিল। পাতাল কাহিনীর 134 পাতা পর্যন্ত পড়েও সে সন্দেহ আমার টলেনি। কিন্তু আমার অবিশ্বাস ব্যক্ত করে ওকে আর ক্ষুণ্ণ করতে চায় না। হঠাৎ সে সচকিত হয়ে ওঠে। বইটা, সে বইখানা? ও ডেকেই পড়ে রয়েছে, আমি বলি। ও ডেকে ফেলে এসছেন? কি সর্বনাশ! কত কাজে লাগবে এখন ওই বইটা। কেউ যদি নিয়ে নেয়, সরিয়ে ফেলে বলেই গোড়া বইয়ের খোঁজে দৌড়ায়। কিরকম বুঝছো গতিকটা? মেজমা এগিয়ে আসেন। স্বয়ং জাহাজ তার কথার জবাব দেয়। তার একটা ধার ক্রমশ কাত হতে থাকে। ডেকের সে ধারটা পাহাড়ের গায়ের মতো ঢালু হয়ে নেমে যায়। সে ধারটা দিয়ে জলাঞ্জলি যাওয়া খুবই সোজা বলে মনে হলো। বসে বসেই শুরুত করে নেমে গেলেই তো হলো। অ্যালার্ম বেল আরো জোরে জোরে বাজতে শুরু করে। ক্যাপ্টেন লাইফ বোটগুলো নামাবার হুকুম দেন। জাহাজ পরিত্যাগের জন্য যাত্রীদের প্রস্তুত হতে বলেন।
লাইফ বোট নামানোর জন্য তেমন হাঙ্গাম পোয়াতে হলো না। জাহাজ তো কাত হয়েছিল, সে ধার দিয়ে দড়ি বেঁধে ওগুলো ছেড়ে দিতি, শটান জলে গিয়ে দাঁড়ালো। আরোহীরাও সব লাইফ বোটে অনুসরণে প্রস্তুত হলেন। সাবধানতা এই জন্য যে একটু পা ফসকালেই একেবারে লাইফ আর লাইফ বোটের বাইরে সমুদ্রগর্ভেই শটান। গোড়ার মেজ মামা এবং আমি, আমাদেরও বিশেষ দেরি ছিল না। যেমন ছিলাম তেমনি বোটে যাওয়ার জন্য তৈরি হলাম। এমন দুঃসময়ে লাগেজ, হোল্ডল বা সুটকেসে ভাবনার কে ভাবে? সন্দেশে বাক্সের কথাই কেউ কেউ মনে রাখে, আর কেই বা সঙ্গে নিতে চায় সেসব। কিন্তু গোড়া, গোড়া কোথায় গেল? কোথায় গেল সেই সংকট মুহূর্তে? আমি গলা ফাটাই এবং মেজ মামা আকাশ ফাটান। গোড়ার কিন্তু কোনো সাড়াই পাওয়া যায় না। কে জানে, হয়তো কেবিনে বসেই বই পড়ছে। আমার আশঙ্কা প্রকাশ পায়। আচ্ছা, এটা কি পড়বার সময়? মেজ মামা খাপ্পা হয়ে ওঠেন। আচ্ছা, ওর কি আর সময় সময় জ্ঞান আছে? আমি বলি, ওর যা পড়ার ঝোঁক। আমরা দুজনে কেবিনের দিকে দৌড়ই। না, কেবিনে তো নেই। তখন এদিকে ওদিকে দিক বিদিকে ছোটাছুটি শুরু করি, কিন্তু কোথায় গোড়া? অবশেষে আমাদের জন্য সবুর না করে শেষ বোটখানাও ছেড়ে দেয়। সবগুলি বোটকেই দিকচক্রান্তে একে একে অন্তর্হিত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজমা বসে পড়েন। আমি পড়ি শুয়ে। সেই পরিত্যক্ত জাহাজের প্রান্তসীমায় তখন কেবলই আমরা দুজন। গোড়া অথবা লাইফ বোট, কার বিরহ আমাদের বেশি কাতর করে বলা তখন শক্ত। খট করে হঠাৎ একটা শব্দ হতেই চমকে উঠি। দেখি শ্রীমান গৌরাঙ্গ হাসতে হাসতে অবতীর্ণ হচ্ছেন। সমুন্নত ডেকে চূড়ায় গিয়ে তিনি উঠেছিলেন। কোথায় ছিলি এতক্ষণ? গোড়াকে দেখতে পাওয়া মাত্র সেখানে বসেই মেজমা যেন কামান দাগেন। কতক্ষণে বোটগুলো ছাড়ে দেখছিলাম। গোড়ার উত্তর আসে, সবগুলো চলে যাওয়ার পর তবে আমি নেবেছি। হ্যাঁ, কৃতার্থ করেছ, আমি মনে মনে কই। মেজমার দিক থেকে সহানুভূতির আশা কম দেখে ছেলেটা আমার গা ঘেঁষে দাঁড়ায়। কানে কানে বলে, পাতালে যাবার এমন সুযোগ কি ছাড়তে আছে মশাই? আপনিই বলুন না। আমি চুপ করে থাকি। কি আর বলবো? আশঙ্কা হয় এখন কথা বলতে গেলে হয়তোবা তা কান্নার মতো শোনাবে। নিশ্চিত মৃত্যুর সম্মুখে কান্নাকাটি করে কি লাভ? ঘাবড়াবেন না, ওর চাপা গলার সান্ত্বনা পাই। ফিরে এসে আপনিও ওই প্রেমের বাবুর মতোই ওই একখানা বইয়ের মতো বই লিখতে পারবেন, বুঝলেন? আমি শুধু বলি, হ্যাঁ, ফিরে এসে ফিরে আসতে পারি যদি। মুখ ফুটে এর বেশি কিছু বলতে পারি না। মুখের ফুটো বুঝে আসছিল আমার। ক্রমশ বিকেল হয়ে আসে। অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা উঠি। খাওয়ার এবং শোয়ার ব্যবস্থা তো করতে হবে। যতক্ষণ অথবা যতদিন এই জাহাজের এমনি ভেসে থাকার মতিগতি থাকবে, আর এই পাশ দিয়ে যেতে যেতে অন্য কোনো জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে না নেবে, ততক্ষণ বা ততদিন টিকে থাকার একটা বন্দোবস্ত তো করতে হবে। আফসোস করে আর কি ফল এখন? জাহাজকে ধন্যবাদ দিতে হয়, তিনি সেই রূপে কাত হয়েই রইলেন। বেশি আর তলাবার চেষ্টা করলেন না। আমরা তিনজনে এধারে ওধারে এবং কেবিনে পরিভ্রমণ শুরু করলাম। না, এতে যে খাবার দাবার তো পর্যাপ্তই রয়েছে। 5 বছর না হোক, 5 সপ্তাহ টেকার মতো নিশ্চয়ই। বিস্কুট, রুটি, মাখন, চকলেট, জ্যাম, ঠান্ডা মাংস, টিনকে টিন। গোড়ার পুলক আর ধরে না। তার কলেবর আমাদের একবারে খেপিয়ে তুলল প্রায়। খাওয়া দাওয়া সেরে একটা প্রথম শ্রেণীর কেবিনে শয়নের আয়োজন করা গেল। ডেকের টিকিট কেটে প্রথম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাওয়া কতখানি সুবিধার, নরম গদির আরামের মধ্যে গদগদ হয়ে গোড়া আমাদের তাই বোঝাতে চায়। কিন্তু তার সূত্রপাতই এক ধমকে মেজমা থামিয়ে দেন ওকে।
পরের দিন ভোরে ঘুম ভাঙলে সবাই আমরা চমৎকৃত হলাম। এ কি, কেবিনের দরজা কেবিন ছাড়িয়ে এত উঁচুতে গেল কি করে? রাতারাতি জাহাজটা কি আরেকটা ডিগবাজি খেলো নাকি? বাইরে বেরিয়ে যে কারণ বের করব তারও জো নেই। কেননা দরজা গেছে কড়িকাঠের জায়গায়, কিন্তু আমরা দরজার জায়গায় নেই। আমরা যে কোথায় আছি ঠিক বুঝতেও পারছি না। গোড়া কিন্তু আমাদের কাজের ছেলে। প্রত্যেকে একটা দড়ি বাগিয়ে এনে হুক লাগিয়ে ফাঁসের মতো করে দরজার দিকে ছুঁড়ে দিল। কয়েকবার ছুঁড়তেই আটকালো ফাঁসটা, আর তারপর তাই ধরে সে অবল্যাক্রমে উপরে উঠে গেল। ফাঁসটাকে দরজার সঙ্গে ভালো করে বেঁধে সে দড়িটা নামিয়ে দিল আমাদের উঠবার জন্যে। যে দড়িপথ গোড়ার পক্ষে মিনিট খানেকের পরিশ্রম, তাই বেয়ে উঠতে দুজনেই আমরা নাস্তানাবুদ হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে অনেক উঠে পড়ে বিস্তর ধস্তাধস্তি করে এ ওর ঘাড়ে পড়ে পরম্পরায় বহুত কায়দা কসরতে ঘরমাক্ত করে পরে অবশেষে আমরা উপরে এলাম। এসে দেখি জাহাজ এবার অন্য ধারে কাত হয়েছেন, অন্যদিকে হেলেছেন, তাই আমাদের প্রতি এই অবহেলা। সেই জন্যই কেবিনের মেঝে পরিণত হয়েছে দেয়ালে, আর দেয়াল হয়ে দাঁড়িয়েছে ছাদ জাহাজের মেজাজে। জাহাজের এরকম দোলায় অতঃপর কি আর করা যায়? তাই হলো আমাদের ভাবনা, ব্রেকফাস্ট করা যাক। গোড়া প্রস্তাব করলো। এই রে, হ্যাঁ, মেজমা বাজের মতন ফাটবেন এবার। মুখ না থুতি প্রাতরাশের সম্মুখে এ প্রস্তাবে না, আর রক্ষে নেই। কিন্তু আমার আশঙ্কা ভুল। মেজমার দিক থেকে কোনো প্রতিবাদই এলো না। কাল থেকে গোড়ার প্রত্যেক কথাতেই তিনি চড়ছিলেন, কিন্তু এক কথায় তার সর্বান্তঃকরণ সাই দেখা গেল। প্রাতরাশ সেরে সবচেয়ে উঁচু এবং ওরই মধ্যে আরামপ্রদ একটা স্থান বেছে নিয়ে সেখানে আমরা তিনটি প্রাণী গিয়ে বসলাম। বসে বসে সারাদিন জাহাজটার আচার ব্যবহার লক্ষ্য করি। প্রত্যেক ঘন্টায় একটু একটু করে জলের তলায় তিনি সমাধিস্থ হচ্ছেন। এইভাবে চললে তাঁর আপাতমস্তক তলানো ক ঘন্টার বা কদিনের মামলা মনে মনে হিসাব করি। হয়েছে হয়েছে, মেজমা হঠাৎ চিৎকার করে ওঠেন। যখন আমরা জাহাজে উঠলাম, তোর মনে নেই? জাহাজে খুলে যত রাজ্যের লোহা লক্কর বোঝা হচ্ছিল, মনে নেই? হ্যাঁ, আছে তো। তা কি হয়েছে তার? লক্করগুলো তো ভেঙেছে, এখন ওই লোহার ভারী জাহাজটা ডুবছে। ওই খোলের ভেতর থেকে লোহাগুলো তুলে এনে যদি জলে ফেলে দেওয়া যায়, তাহলে হয়তো জাহাজটাকে ভাসিয়ে রাখা যায়। আমি ঘাড় নাড়ি। তা বটে, কিন্তু কে আনবে সেই লোহা এবং কি করেই বা আনবে? গোড়া উৎসাহিত হয়ে ওঠে। আনবো, আনবো আমি। তার কেবলমাত্র আদেশের অপেক্ষা। আরে থাম! মিনিমা প্রচণ্ড এক ধমক লাগান। লক করতে সবাই কি গেছে? আপাতত একে জলে ফেলে দিলেও জাহাজটা কিছুটা হালকা হতে পারে বোধ হয়। দেবো ফেলে? আমি বললাম। থামো তুমি! মেজমা গরম হলেন আরো। তোমরা দুজনে মিলে আমাকে পাগল করে তুলবে দেখছি। তার চেয়ে এক কাজ করা যাক। আমি গম্ভীরভাবে বলি, জাহাজের কেবিনগুলো ওয়াটার টাইট বলেই তো শুনেছি। বড় দেখাটার মধ্যে ঢুকে ভালো করে দরজা এঁটে আজকে রাতটা কাটানো যাক। তারপর কালকে কথা কাল। কাল যদি ফের বেঁচে থাকি তখন দেখা যাবে। তাই করা গেল। স্টোররুম থেকে প্রচুর খাবার এনে সবচেয়ে বড় একটা কেবিনের মধ্যে আমরা আশ্রয় নিলাম। গোড়া কতকগুলো টর্চ পাতি নিয়ে এসেছিল, তাদের আর আমাদের একসঙ্গে জ্বালাতে সে শুরু করলো। টর্চের সাহায্যে টর্চার করার নামই হচ্ছে জ্বালানো। মেজমা বললেন, এর চেয়ে জ্বালাতন আর কি আছে? আর ঠিক এই ঘুমোবার সময়টাতেই, বললেন মেজমা। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রাত যেন আর কাটে না। যতক্ষণ সম্ভব এবং যদ্দূর সাধ্য প্রাণপণে আমরা ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর তো একটা সীমা আছে। গোড়া সেই সীমানায় এসে পৌঁছেই ঘোষণা করলো, এবার তাহলে ব্রেকফাস্ট করা যাক।
হ্যাঁ, এই রাত থাকতেই? আমি শুয়ে শুয়ে চমকে উঠি। কি রাক্ষসের ছেলে রে বাবা! মেজমা গর্জন করেন, তোর কি ভোর হতেও তর্স হয়েছে না রে? খিদে পেয়েছে যে। গোরা বলে, ভোর না হলে বুঝি খিদে পেতে নেই? খিদে কি আর আমারও পায়নি? মেজমা ফোঁস করেন, কিন্তু কিন্তু তা বলে কি রাত থাকতেই ব্রেকফাস্ট? এরকম বেয়াক্কেলে কথা কেউ শুনেছে কখনো কারো বাপের জন্মে? ভদ্রলোকে শুনলে বলবেটা কি? ছেলে মানুষ খিদে পেয়েছে থাক না, খাক, তাতে কি হয়েছে? এখানে তো ভদ্রলোক আর কেউ নেই, কে আর শুনছে? বিস্কুটের টিনটা গোড়ার দিকে আগিয়ে দিই। বারে, আমি বুঝি বাদ? মেজমা আমার দিকে হাত বাড়ান। ও ছেলে মানুষ বলে কি ও মাথা কিনেছে নাকি? ছেলে মানুষ না হলে বুঝি খিদে পেতে নেই? তা মেজমাকে একটা টিন দিতে হয় এবং নিজেও আমি একটা টিন শেষ করি। তারপর আবার ঘুম। তারপর আবার অনেকক্ষণ কাটে, আবার ঘুম ভাঙে, আবার খাবার পালা। এইভাবে বারবার ৩ বার ব্রেকফাস্টের দাবি মিটিয়েও সকালের মুখ আর দেখা যায় না। ১২টা বিস্কুটের টিন ফুরোয়, কিন্তু ১২ ঘন্টা রাত আর ফুরোয় না। তখন সত্যিই খুব বিচলিত হতে হয়। গোড়া, তুই টর্চটা জ্বাল তো একবার, কি ব্যাপার দেখা যাক। টর্চের আলো ফেলে কেবিনের পোর্ট হোলের ভেতর দিয়ে যা দেখি, তাতে চোখ তো কপালে উঠে যায়। জল, কেবল সমুদ্রের কালো জল, তাছাড়া আর কিছুই চোখে পড়ে না। সর্বনাশ হয়েছে। মেজমা কন খুব সংক্ষেপেই, হ্যাঁ, আমরা জলের তলায় ডুবে গেছি। আমাদের জাহাজ কখন ডুবে গেছে? কিন্তু এ কথা মুখ ফুটে না বললেও চলতো, কেননা এ তথ্য আর অস্পষ্ট ছিল না যে আমাদের আর আশেপাশে কেবিনগুলো সব ওয়াটার টাইট বলেই আমরা বেঁচে আছি তখন পর্যন্ত। পোর্টহোলের কাঁচের সার্সিটা পুরু, এত পুরু যে তা ভেঙে জল ঢুকতে পারবে না, তাই রক্ষে। এবার কিন্তু আমরা মারা গেলাম। মেজমার কান্নার উপক্রম হয়। অনেকটা নিচেই তুলেছি মনে হয়, এত নিচে যে সূর্যের রশ্মি এখানে এসে পৌঁছয় না। দিন কি রাত বুঝবার জো নেই। কতক্ষণ আছি তাই বা কে জানে। মেজমা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় ১ রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা আর এক রাতে এসে পৌঁছেছি। তবে তবে আর কি হবে? মেজমার হতাশার স্বর শুনে দুঃখ হলো। তারপর নিজেই তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন। তবে আর কি হবে? দাও, আর রুটি মাখনের বাক্সটা সাবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খসতে না খসতেই গোড়া মাতুলাজ্ঞা পালন করে। এসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে যে কতদিন এখানে কাটাতে হবে কে জানে, হয়তোবা যাবজ্জীবনী। পাউরুটির পেছনে মুখের কথা অস্পষ্ট হয়ে আসে মেজমামার। না খেয়ে তো আর বাঁচা যায় না, খাওয়াই যাক, কি আর করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই। আবার খিদে পেলে বুঝি আরো ৬ ঘন্টা কাটলো। এই করে দিনরাত্রি হিসেব রাখা হয়। এসব বিষয়ে গোড়ার পেট সবচেয়ে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাওয়ার পর মনে হলো কেবিনে অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্টহোল দিয়ে। কি ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজমা পোর্টহোলের দিকে। ওই আকাশ তো দেখা যাচ্ছে না, চারিদিকেই জল যে। তার করুণ ধ্বনি আমাদের কানে বাজে। না, এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা উপরে উঠেছি। সূর্যরশ্মি প্রকাশের আওতার মধ্যে এসে গেছি। আমার মনে হয় ইতিমধ্যে উপরে মাস্তুল টাস্তুলগুলো বসে গিয়ে ভার কমে যাওয়ায় খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছু উপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারদিকে, আমাদের কেবিনের মধ্যে তো নেই, এই বা কি কম বাঁচোয়া। সান্ত্বনার স্বরে এই বলে মেজমার কথার আমি জবাব দিই। প্রত্যুত্তরে মেজমামা
শুধু আর একটা দীর্ঘশ্বাস মোচন করেন। আমার কিন্তু এমনি জলের তলায় থাকতে বেশ ভালো লাগে। কিরকম মাথার উপরে, তলায়, চারধারেই অথই জল। কেমন মজা! যদ্দূর চাও খালি সমুদ্র আর সমুদ্র। গোরা এতক্ষণ একটা কথা কয়, বাড়ির চেয়ে এখানে এখন ঢের ঢের ভালো। হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। মেজমা নতুন বিস্কুটের টিন খুলতে খুলতে বলেন, জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের, ভালো হবে না? জলে ডুবে কিরকম? গোরা প্রতিবাদ করে, ডুবে গেলেও আমরা কত নিচে আছি শিবরামবাবু? তা 20, 30, 40 ফিট, কি আরো বেশি হবে কে জানে। আমি জানাই, ডুবন্ত লোকের কাছে 30 ফিট জলের তলাও যা, আর 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। আবার মেজমামা দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু মেজমামা, আমাদের কেবিনের মধ্যে তো এক ফোঁটাও জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলাম আর কি করে? আবার গোরা জিজ্ঞাসা করে, জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, তাহলে মরবো কেন? বলেই সে আমার দিকে প্রশ্নবাণ ছুড়ে। হ্যাঁ শ্রীরামবাবু, বলুন না, জলে ডুবে গেলে কি আর মানুষ বাঁচে? আমরা যদি ডুবেই গেছি, তাহলে বেঁচে আছে আর কি করে? আহা, জল ঢুকছে না যেমন, হাওয়াও ঢুকতে পারছে না যে তেমনি। আমি ওকে বোঝাবার প্রয়াস পাই। আর আমার মনে হয়, মানুষের জলে ডুবে যে মারা যায়, সে জলের প্রভাবে নয়, ওই হাওয়ার অভাবেই। এই কারণেই গায়ে জলের আঁচড়টিও না লাগিয়ে আমরা সোনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি, আজই হোক কিংবা কালই হোক। সঞ্চিত হাওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই আমরা। গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানেই গোড়া সশব্দে লাফিয়ে ওঠে। এ কি, কে ওখানে? ওকে! আমাদের সবার দৃষ্টি ওই পোর্ট হোলের প্রতি আকৃষ্ট হয়। ওর সার্সির ওধারে বদন বেদান করে, এবার কোন প্রাণী বাবা? অজানা কোন জানোয়ার? সমুদ্রের তলায় এমন বিচ্ছিরি বিটকিল বিদঘুটে চেহারা, ভয় দেখাচ্ছিস আমাদের? মেজমা বেশ ভালো করে পর্যবেক্ষণ করে কন, শার্ক, এরই নাম শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে, এই সেই শার্ক। গোড়ার উৎসাহের আর সীমা থাকে না। পোর্ট হোলের উপর সে ঝুঁকে পড়ে একেবারে। অত না, অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে। আমি সতর্ক করে দিই, এমনকি না কামড়ে একেবারে গিলে ফেলা অসম্ভব কিছু নয়। বাহ, মাঝখানে সার্সি রয়েছে না? গোড়া মোটেই ভয় খাবার ছেলে নয়। আরে তোকে দেখলেই সুখাদ্য মনে করবে। মেজমা আমার সাবধান করতে চান, তখন সার্সি ফার্সি ভাঙতে আর কতক্ষণ? ওই মাঝখান থেকে তোর জন্য আমরাও মারা পড়বো। গোড়া কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেছে। সেদিন বিকেল থেকেই কেবিনে বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এবার অক্সিজেন কমে আসছে, বাতাস বিষাক্ত হয়ে উঠছে। আমি বললাম, এরপর ওই নিঃশ্বাস প্রশ্বাস নিতে আমাদের কষ্ট হবে, তাহলে উপায়? মুখখানা সমস্যার মতো করে তোলেন মেজমামা। তাহলে এক কাজ করা যাক। তিনি নিজেই সমাধান করে দেন, যত টিন আর বিস্কুট আছে সব খেয়ে শেষ করা যাক এসব। খেয়ে দিয়ে তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্পে অল্পে মরাচ্ছে, আত্মহত্যা করা ও ঢের ভালো। ঠিক অত উপাদেয় না হলেও আর একটা উপায় এখনো আছে। আমি মেজমাকে আশ্বস্ত করি, আমাদের দুধারেই কেবিন, উপরে আর নিচের তলাতেও। আপাতত দেয়ালে এবং মেঝে ছেঁদা করে ওইসব ঘরে বিশুদ্ধ বাতাস আমদানি করা যায়। এ ঘরে দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে ও ছাদ ফুটো করলেই হবে। আপাতত এখন এতেই চলে যাবে দিন কতক। মেজমামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন।
গোরা বলে, তার চেয়ে আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কিছু বাতাস বাড়তে পারে, কি বলেন? মেজমামা কটমট করে তাকান ওর দিকে। আমি কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এই: ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক এক ধারে একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই বাঁচোয়া। শার্কটা গোড়া রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সে কেবলই ঘুরে ঘুরে আসে। গোড়া তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। ইতিমধ্যে দুজনে বেশ ভাব জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে গুলগুলি গাছি ওই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোড়ার তরফেও আগ্রহের কোনো অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রযার বন্ধুর আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময় ওদের মুখোমুখি দেখা যায়, মাঝে ওই শুধু সারসিরি ব্যবধান মাত্র। কোন দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই কেবল জানে। মেজমামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন। আর কারো হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজমামার প্রসাদ পায় গোড়া, আর কখনো সখনো নিজের প্রসাদের দু এক টুকরো আমাকে দেয়। আমি হাঁ করেই থাকি। উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও যেন আমার নেই। গোড়ার ভুলবশত কচিত কখনো একাধখানা বা গোঁফের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। শুয়ে শুয়ে প্রেমেনের বইখানা পড়ি। দুবার পড়ে ফেলেছি, একবার শেষ থেকে গোড়ার দিকে, আর একবার গোড়ার থেকে শেষের দিকে। এবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি, যুগপৎ। কদিন এইভাবে কাটে জানি না। খাওয়ার শোয়া ছাড়া তো কোনো কাজ নেই, শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিকবিদিকে পড়ছি, এমন সময়ে অকস্মাৎ সমুদ্রতল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো। একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। আমরা সবাই সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্টহোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকল। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় আমরা সবাই চমকে গেলাম। আকাশ, আকাশ! মেজমামা চিৎকার করে আকাশ ফাটান। তাই তো, আকাশই তো বটে। গুলগুলির ফাঁক দিয়ে দেখি রৌদ্র করজ্জ্বল সুনীল আকাশ, নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তৃত সমুদ্রের কালচে নীল জল। আবার যেই সব নীলিমার সাক্ষাৎ পাব এমন আশঙ্কা করিনি। ভেসে উঠেছি আমরা, ভাসছি আবার, কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজমামা হঠাৎ কঠোরভাবে চিন্তা করেন। অনেক ভেবে চিনতে বলেন, হয়েছে হয়েছে, ঠিক হয়েছে। কি হয়েছে জানিস? জাহাজে খোলটা গেছে খসে, আর সেই সঙ্গে যত লোহালক্কর ছিল সব গেছে জলের তলায়। আর তার জন্যই ওই বিচ্ছিরি আওয়াজটা তখন হলো। বুঝেছিস গোড়া? গোড়া ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সঙ্গে সঙ্গেই, জাহাজ! মেজমামা, জাহাজ এদিক দিয়ে যাচ্ছে, দেখো সে। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওটা ওকে একথা উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নবজন্মদিনে সেটা এখন কাজে লাগে। রেঙ্গুন থেকে চাল বোঝা হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। জাহাজে উঠে আমরা হাঁপ ছেড়ে বাঁচি। অচেনা মানুষের মুখ থেকে আনন্দ হয়। ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে জানা যায় পুরো পাঁচটা দিন আমরা জলের তলায় ছিলাম। যা হোক, পাতাল বাস হলো মামা। মেজমামা ঘাড় নাড়লেন। 5 দিন না তো, যেন 5টা বৎসর।
পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কদিন কাটে কে জানে। আমি বলি, যা বিস্কুট পেটে গেছে এই কদিনে, শুকনো বিস্কুট চিবুতে হয়েছে দিন রাত। গোড়া বলে, বারে, বিস্কুট বুঝি খারাপ? ও তো খুব ভালো জিনিস। বিস্কুট খেতে পেলে ভাত আবার মানুষ খায় নাকি? গোড়ার মামা গুম হয়ে থাকেন। তার ভোট যে বিস্কুট আর গোড়ার পক্ষেই, সেটা বেশ বোঝা যায়। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।